স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সঙ্গীতা ইসলাম। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে, রোগীর সেবায় ঢাকার হাসপাতালগুলো প্রস্তুত, তবে সচেতনতার বালাই নেই মানুষের। শেষমেশ উপায় না পেয়ে ছুটছেন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন ঝুঁকি এড়াতে সতর্কতার বিকল্প নেই। করোনার লক্ষণ দেখা দিলেই করতে হবে পরীক্ষা। করোনা ভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বেড়েই চলছে প্রতিবেশী ভারতে। রোগী ধরা পড়ছে বাংলাদেশেও। চলতি বছরের এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল 23 জন, মেতে সেই সংখ্যা 86, আর জুনের প্রথম 9 দিনে শনাক্ত 49 জন। একজনের মৃত্যু হয়েছে প্রায় 1.5 বছর পর। এ নিয়ে নতুন করে উদ্বেগ জনমনে। জ্বর, সর্দি, কাশি নিয়ে অনেকে আসছেন হাসপাতালে। বর্তমানে করোনা আক্রান্ত 5 জন চিকিৎসা নিচ্ছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এখানে আসছে আমাদের 3 জন রোগী, আমার ভাই, আমার মা ও আমার ভাতিজা। জ্বর, শরীর ব্যথা, রিপোর্ট আসে না এখনো। করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্সরা। 2-1 জনে একটু দেখা যাচ্ছে আপনার ঠান্ডা জ্বরের মাঝে মাঝে ডায়রিয়া আছে, কিন্তু মোটামুটি সবাই ভালো আছে। জি, আমরা কন্টিনিউ চেষ্টা করছি ভালো সেবা দেওয়ার জন্য। প্রস্তুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালও। রোগী এলেই নেওয়া হবে ভর্তি। তবে অনেকেই জানেন না দেশে করোনা সংক্রমণ বাড়ছে। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। শুনছি, তবে বাংলাদেশে যে শনাক্ত হয়েছে ওইটা জানি না আমি। তো অবশ্যই আমাদের এগুলা পালন করা দরকার। আর মাস্ক পরে আসছে, এটা খবরে বলতেছে যে এখন করোনার সংক্রমণ বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন করোনার লক্ষণ দেখা দিলে দেরি নয়, যেতে হবে হাসপাতালে। আমাদের এখানে যে 2টা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে এখন থেকে অতটা মারাত্মক হয় না, কিন্তু যারা বয়স্ক এবং যাদের মাল্টিপল সমস্যা থাকে, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, বিশেষ করে বয়োবৃদ্ধ যারা, তাদের একটু সমস্যা হতে পারে। ওনাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2019 সালে করোনা ভাইরাস ছড়িয়েছিল বাংলাদেশে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় টানা 3 বছর। তবে 2022 সাল থেকে কমতে শুরু করে সংক্রমণ। পরে তুলে নেওয়া হয় মাস্ক পরার বাধ্যবাধকতা। তবে সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ভাবাচ্ছে নতুন করে। ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 11 জন রোগী ভর্তি ছিলেন। তার ভিতরে 5 জন রোগী এখনও ভর্তি রয়েছেন। এদের অধিকাংশই সুস্থ রয়েছেন, এমনটা বলছেন এখানকার চিকিৎসকরা। তারা আরও জানিয়েছেন, এখন থেকেই রাজধানীসহ দেশের সব মানুষকে কোভিডের বিষয়ে আরও সচেতন হতে হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রণোদনা সুবিধা সহ নানাবিধ সরকারি উদ্যোগের পরও এতিমখানা ও মাদ্রাসাগুলো চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। এমন অভিযোগ করে প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলরা বলছেন পুরনো সিন্ডিকেটের কারণেই নামমাত্র মূল্যে চামড়া বিক্রিতে বাধ্য হন তারা। দুষ্টচক্রের দৌরাত্ম্যের নেপথ্যে মাঠ পর্যায়ে সরকারি তদারকির দুর্বলতা বড় কারণ বলেও মত দেন তারা। সারি সারি চামড়ার স্তূপের এই দৃশ্য রাজধানীর বৃহৎ চামড়া বাজার লালবাগের পোস্তার। তবে সংগ্রহ সন্তোষজনক হলেও মনে শান্তি নেই বিক্রেতাদের। চিরাচরিত সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাজেহাল হওয়ার অভিযোগ মাদ্রাসাগুলোর। কওমি মাদ্রাসাগুলো খুব আশায় ছিলাম যে আমরা এই বছর একটা ন্যায্য মূল্য পাবো। প্রথমে নাকিনারি করে চামড়ার দামটা মানে ঊর্ধ্বগতির থেকে নিচে গতি ফেলাই দিচ্ছে। যখন আমরা দেখছি যে চামড়াগুলো নিতেছে না বা চামড়া আমরা বিক্রি করতে পারতেছি, তখন বাধ্য হয়ে আমরা ওই কম দামে চামড়াগুলো বিক্রি করতে হইতেছে। এখানে কিছু ওই জুলাই আন্দোলনে পরাজিত শক্তি, এরাই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত আমরা মনে করি। যদিও অসহায় এতিমদের কথা মাথায় রেখে নানামুখী পদক্ষেপ নিয়েছিল সরকার। আমরা চামড়া সংরক্ষণ উপযোগী এবং মজুত উপযোগী করেছি। মাত্র 1200 চামড়া কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেন এই আড়তদার, কিন্তু কিনেছেন 5000। ঈদের দিন হঠাৎ দরপতনের পর সুযোগ বুঝে স্বল্প পুঁজিতে অধিক চামড়া সংগ্রহ করেন তিনি। গরমের কারণে চামড়ার কি নরম হয়ে যেতেছিল। চামড়া কিনলে তো হইব না, লবণ তো দিতে হইব, তো লবণ দেওয়ার মানুষ ছিল না। কেনার টার্গেট তো ছিল 1200-র মতো, তো এখন মনে করেন যে 5000-এর কাছাকাছি হয়ে গেছে। শ্রমিক ও পুঁজি সংকটের কারণে চামড়া কেনার আগ্রহ দেখাননি আড়তদাররা। চাহিদা কম থাকায় দাম কমে যায়, এমন দাবি ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তবতার মিল ছিল না বলেও অভিযোগ তাদের। কোনো হিসাব কিতাব নাই, যে যেভাবে পারে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, কমপ্লায়েন্স না মেনে। আর্টিফিশিয়াল লেদার আলটিমেটলি আপনি এই লেদারকে বিট করছে। চায়না গ্লোবালি যে মার্কেটিং, তার এই কারণে এক্সপোর্ট অনেক কমে গিয়েছে। আমাদের নিয়ে একটু আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তগুলো নিতে হতো, আমার মনে হয় ভালো হতো। দাম কমে যাওয়ার পর
শ্রমিক সংকট কিভাবে কেটে গেল এমন প্রশ্ন বিক্রেতাদের। আর বিনামূল্যে সরবরাহ করা লবণ ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় কিছু মাদ্রাসা কম দাম পাচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা। আমরা যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। মাদারীপুরে জুলাই অভ্যুত্থানে হতাহতদের বাড়িতে মৌসুমি ফল বিতরণ শেষে ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উপর দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন 5 জন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার সীমান্তবর্তী ছাগলছিড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মৌসুমি ফল বিতরণ শেষে মাদারীপুরে ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র সদস্যের একটি দল। পথে গোপালগঞ্জের ছাগলছিড়ায় বিরতির জন্য হাইওয়ে রেস্তোরাঁয় থামান তাদের গাড়িটি। এ সময় মিজান পরিবহনের কর্মীরা শিক্ষার্থীদের ভ্যান দেখে কটূক্তিমূলক মন্তব্য করেন। এই প্রতিবাদে ওই বাসের কর্মীদের সাথে শিক্ষার্থীদের বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে বাসের শ্রমিক ও বরিশাল গেট হোটেলের কর্মীরা বৈষম্য বিরোধী নেতা কর্মীদের ওপর হামলা চালায়। এতে 5 জন আহত হন। তাদের মাদারীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ থেকে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমাদেরকে বাজে কথা বলা হয়েছে, কটূক্তি করা হয়েছে। তারা নেমেছিল যে আসলে কি হয়েছে বা তারা কেন এমনটা করলো, এই কারণে তাদের কাছে তারা গিয়েছে। করার প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে আসলে আক্রমণ করা হয়। আমাদের মেয়েদের উপরে কেন এইভাবে করে? সুতরাং আমরা এটার বিচার চাই, যাতে করে এই প্রশাসন যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে, এই শহরে মেয়েরা খুব নিরাপদভাবে চলতে পারে। যাতে জলাবদ্ধতার দুর্ভোগে রাজধানীর যাত্রাবাড়ি ডেমরার নিচু এলাকার মানুষ। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক। এমনকি বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি। এমন ভোগান্তি থেকে বাঁচতে দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছেন বাসিন্দারা। রাজধানীর ডেমরার ফার্মের মোড়, খুরিয়াপাড়া, রহমতপুর, কেরানীপাড়া, মাতোয়াইল এলাকার চিত্র এটি। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, পানি ঢুকে বাড়িঘরেও। জলাবদ্ধতায় ভুগতে হয় কয়েক লাখ মানুষকে। 1.5 দশক ধরে এমন দুর্ভোগ বাসিন্দাদের। এই 15-20 বছরে আধা ঘন্টা বৃষ্টি হলে এই সাইড আর যাওয়া আসা বন্ধ হয়ে যায়। এই ময়লার পানি আর বন্যার এই যে বৃষ্টির পানি একত্র হয়ে যাওয়ার পরে ওয়াসার লাইনের মধ্যে প্রবেশ কইরা পানি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে আছে শিশু ও বৃদ্ধরা। ছড়াচ্ছে মশা ও পানিবাহিত রোগ। ডেঙ্গু কিলবিল করতেছে, এটিতে এখন তো কেউ নাই ভাই। আমার ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, ছেলের ওই মাদ্রাসায় দিছি, মাদ্রাসাতে লয়ে পড়ছে, এই পানি দিয়ে যাইতে পারি না। দেখা সারা বছর এই পানি দিয়ে যাইতে হয়, যাইতে যাইতে পায়ে ঘাও হয়ে গেছে গা। সরকার আসে, সরকার যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না তাদের। সবাই আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সবাই মধুর ভাষা প্রয়োগ করে, কিন্তু কার্যক্ষেত্রে এইটা আমাদের সেভাবে পাবলিক কোনো বেনিফিট পাচ্ছে না। যে আমাদের এলাকার লোকটা এমপি ছিল প্রায় 17-18 বছর, উনি থাকা সত্ত্বেও আমাদের এই দুঃখটা লাঘব হইল না। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ জনভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। লোহিত সাগরে পশ্চিমা জাহাজের ওপর ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প ও শিপিং সেক্টরে। ক্ষেপণাস্ত্র হামলার পর সুয়েজ খালের রুট পাল্টে ফেলেছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে। বেড়েছে জাহাজের পরিচালন ব্যয়ও। এতে বেড়ে গেছে পণ্যের দামও। ধকল সামলাতে হিমশিম খেতে হচ্ছে গুরুত্বপূর্ণ 2 সেক্টরের ব্যবসায়ীদের। 2024 সালে সোমালিয়া উপকূলে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ। এর আগে 2010 সালে জলদস্যুর কবলে পড়েছিল এমভি জাহানমণি। এরপর থেকে বাংলাদেশি জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ নৌরুটে নিরাপদে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়। গত 6 মাস ধরে লোহিত সাগর থেকে উত্তর পূর্ব আফ্রিকার বাবেল মানদ্বীপ প্রণালী পর্যন্ত চলাচলকারী পশ্চিমা জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এরপর থেকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট সুয়েজ খাল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যায়। চট্টগ্রাম বন্দর থেকে পোশাক শিল্পের পণ্য নিয়ে জাহাজগুলো আগে বাব এল মানদেব প্রণালী দিয়ে সুয়েজ খাল হয়ে বিভিন্ন গন্তব্যে যেত। হামলার ঘটনার পর রুট পরিবর্তন করে এখন চলাচল করছে আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে।
রুট পরিবর্তনের ফলে কন্টেনার ভাড়া বেড়েছে 4 গুণ। আগে যে পণ্য 1 মাসে ডেলিভারি দেওয়া যেত এখন লাগছে 2 থেকে 3 মাস। এমন পরিস্থিতিতে বেড়েছে ব্যয়ের চাপ। ঘুরে যাওয়াটা অনেক দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এখানে দুইটা এফেক্ট এখানে এসছে, সেটা হলো কস্ট বেড়ে গেছে, আপনাদের শিপিংয়ের কস্ট বেড়ে গেছে, তার উপরে সময়টা বেড়ে গেছে। এই এফেক্টটা কিন্তু শুধু আমরা না, এটা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া অথবা চায়নাকেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সুইস ক্যানাল আমাদের ট্রানজিট টাইম কমানোর জন্য একটা আশীর্বাদ ছিল শিপিং রুটে। বিশেষ করে আমরা এই ক্যানালটা হওয়ার কারণে যদি সাউথ আফ্রিকা দিয়ে আমরা যদি যাই, সেদিক থেকে যেই সময়টা লাগে, যদি আমরা সুইস ক্যানাল দিয়ে যাই সেক্ষেত্রে আপনার সময়টা প্রায় 2 সপ্তাহ কম লাগে। বাংলাদেশ থেকে পণ্য বহনকারী জাহাজগুলোকে নিরাপদ চলাচলের পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজগুলো সুইস খালের অনুযায়ী বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যেত, সেই জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা সেই ক্ষেত্রে অল্টারনেটিভ পথ খুঁজে দেখতে পারে। লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের আয় কমেছে প্রায় 50%। এর প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যেও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অভিবাসন নীতির বিরুদ্ধে আন্দোলন দমাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করেছেন মেয়র কারেন বাস। ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা নামানোর পরও বিক্ষোভ দমাতে পারেনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর আগে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সেখানে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেন তিনি। রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, লস অ্যাঞ্জেলেসে অস্থিরতা অব্যাহত থাকলে বিতর্কিত বিদ্রোহ আইন প্রয়োগ করতেও প্রস্তুত তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।